সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে সালাম মুবারকবাদ জানিয়ে আজকের ইসলামিক স্টাডিজ মুসলিম বিশ্বের ইতিহাস অনার্স তৃতীয় বর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত মুসলিম বিশ্বের ইতিহাস লেকচার নম্বর 5। লেকচারের শিরোনাম হচ্ছে মিশর। আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। তোমাদের সামনে আমি কিছু ছবি উপস্থাপন করেছি। এক কোণায় আছে হচ্ছে পিরামিড, আর আমার বাম হাতের বাম পাশে ডান পাশে দেখতে পাচ্ছ একটা নদী, সেটা আঁকা বাঁকা হয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে চলেছে। আবার নিচে দেখতে পাচ্ছ যে একদম মৃত মানুষের একটি দেহ। আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী কিয়ামত পর্যন্ত এই দেহ নষ্ট হবে না। এটা হচ্ছে সেই দেহ, সে জালিম, সে ফেরাউনের দেহ। আজকে আমি যে বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, সেটা হচ্ছে আজকের আলোচনা থেকে তোমরা মিশরের ভৌগোলিক পরিচয় জানতে পারবে। সেখানে সীমানা, ভূপ্রকৃতি, আয়তন, জনসংখ্যা, জলবায়ু, এ সমস্ত বিষয় তোমরা জানতে পারবে। সে প্রাচীন ঐতিহ্য মিশরের লিখন পদ্ধতি সম্পর্কে তোমরা জানতে পারবে। এরপর মিশরের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী পাশার এবং তার সংস্কার সম্পর্কে জানতে পারবে। তারপর জানতে পারবে সুয়েজকাল জাতীয়করণ প্রসঙ্গ, কেন জাতীয়করণ করা হয়েছিল, এটার বেনিফিট কি ছিল, প্রেক্ষাপট কি ছিল, মিশরের বর্তমান রাজনৈতিক সংকট, এ সমস্ত বিষয় নিয়ে তোমাদের সামনে আলোকপাত করব। এখন আমি তোমাদের সামনে মিশরের ভৌগোলিক পরিচয় উপস্থাপন করার চেষ্টা করছি। মিশরের আয়তন হচ্ছে, সে সীমানা আরব প্রজাতন্ত্রী মিশর, এর আয়তন 10,01,000 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 8,20,00,000। মিশরের সীমানা পশ্চিমে হচ্ছে লিবিয়া, ইসরায়েল, আলেকজান্দ্রিয়া, দক্ষিণে সুদান, উত্তরে নিম্নভূমি। ভূ গঠনের দিক থেকে মিশর 4 ভাগে বিভক্ত। এগুলো হলো নীল নদের উপত্যকা। তোমরা সেই ছবিতে দেখেছ নীল নদ আঁকা বাঁকা হয়ে সে অনেক দূর, প্রায় 27টি দেশকে সে ইয়ে করেছে। সেখানে হযরত উমর মুসলিম শাসনের খলিফা যখন মিশর দখল করা হয়েছিল, তখন সে নীল নদ শুকিয়ে গিয়েছিল। হযরত উমর একটি চিঠি লিখে বলেছিলেন, নীল নদের মাঝখানে গিয়ে চিঠিটা রেখে আসবে, তাহলে নীল নদ আবার জেগে উঠবে। মুসলিম জাহানের খলিফার কথা নীল নদ শুনেছিল। সেই চিঠি সেখানে যখন উপস্থাপন করা হলো, সেখানে চিঠির কথা ছিল এরকম: আমি খলিফা উমর বলছি, তুমি আল্লাহর বান্দা, তুমি আল্লাহর সৃষ্টি, তোমার প্রতি নির্দেশ হলো তুমি প্রবাহিত হো। চিঠি পাওয়ার সাথে সাথে নীল নদ প্রবাহিত হয়েছিল, সেই ইতিহাস তোমরা সবাই জানো। সেই নীল নদের উপত্যকা মোট আয়তনের 5.5%। এখানে 2 ভাগে বিভক্ত, এটা হোয়াইট নীল এবং ব্লু নীল। পশ্চিমাঞ্চলীয় মরুভূমি, যার আয়তন 7,00,000 বর্গ কিলোমিটার, যা মোট আয়তনের 3/2 সম্প্রতি সরকার এই মরুভূমিকে 2 ভাগে ভাগ করে পরিকল্পিতভাবে মানুষ বসবাসের উপযোগী করে তুলেছে। 8টি নিঃস্বানের মধ্যে 6টির মরুদ্যান রয়েছে। এখানে বিভিন্ন ফলমূল ফসল উৎপাদন হয়। নীল নদ থেকে খাল তৈরি করে এই অঞ্চলে পানির লাইন বসানো হয়েছে। এভাবে শেষ কাজের জন্য উপকার হচ্ছে। পূর্বাঞ্চলীয় মরুভূমি, এটি পার্বত্য অঞ্চল। এখানে তেল, গ্যাস, কয়লা, চুনাপাথর, মার্বেল ও লোহা ইত্যাদি পাওয়া যায়। সিনাই উপদ্বীপ, যার আয়তন হচ্ছে 61,100 বর্গ কিলোমিটার, এটা হচ্ছে
একটা দ্বীপ, মরুপ্রবণ দ্বীপ। এই অঞ্চলটি পাহাড়গুলো রেড সি পর্যন্ত বিস্তৃত, লোহিত সাগর। এখানে যে সিনাই উপদ্বীপে যে সুয়েজ কাল হয়ে গাজা উপত্যকা পর্যন্ত পৌঁছে গেছে। এরপরে যে বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে মিশরের প্রাচীন লিখন পদ্ধতি। তোমরা অনেকেই শুনেছ মিশরের প্রাচীন লিখন পদ্ধতি। সেটা কেমন, দেখতে কেমন, সেটা কিভাবে উপস্থাপন করা হতো, কিভাবে ভাষা বোঝা যেত, আমি সেটা নিয়ে কথা বলবো। সেই লিখন পদ্ধতির গুলোকে একসাথে বলা হতো হাইরোগ্লিফিক্স। প্রাচীন মিশরে লিখা এটা হাইরোগ্লিফিক্স নামে বলা। মিশরীয় ফারাও মেনেসের রাজত্বকালে এই লিপির সৃষ্টি হয়েছিল। মিশরে 3 ধরনের লিপি প্রচলিত ছিল। একটি হলো হাইরোগ্লিফিক, যেটা হচ্ছে সবচেয়ে প্রাচীন লিপি। দ্বিতীয় যে লিপিটা ছিল সেটা হচ্ছে হায়ারেটিক, এবং তৃতীয় যেটা লিপি সেটা হচ্ছে ডেমোটিক। আমি প্রথমে তোমাদের সামনে হায়ারোগ্লিফিক সম্পর্কে কথা বলছি। হায়ারোগ্লিফিক লিপির প্রতীককে বলা হয় হায়ারোগ্লিফিক। হাইরোগ্লিফিক শব্দের অর্থ হচ্ছে উৎকীর্ণ পবিত্র চিহ্ন। এটি খ্রিস্টপূর্ব 3000 অব্যাহত ব্যবহৃত হয়ে 4000 এটি শত শত এভাবে চিহ্ন রয়েছে। চিহ্নগুলোর শব্দগুলো লিপি এবং অক্ষর লিপির উপর নির্ভর করে। অক্ষর লিপি হিসেবে 24টি এক ব্যঞ্জন ধ্বনি এবং তার সঙ্গে যুক্ত হয় উচ্চ স্বরধ্বনি। প্রতিটি ব্যঞ্জন ধ্বনি যে কোনো স্বরধ্বনির যুগে উচ্চারিত হতে পারত। যেমন ল্যাটিন ব্যঞ্জন ধ্বনি এম দিয়ে উচ্চারিত হতে পারত। এভাবে তারপরে হচ্ছে এই যে ল্যাটিন ব্যঞ্জন ধ্বনি, এই যে এম দিয়ে মা, মি, মাই, মু এভাবে উচ্চারিত হতো। তারপর হচ্ছে 80টি দ্বিব্যঞ্জন ধ্বনি ছিল। সেগুলো উচ্চারণ যেমন টিএম হচ্ছে সেই দ্বিব্যঞ্জন ধ্বনি, সেটা উচ্চারণ হচ্ছে তমা, তোমা, তেমি, টিমা এভাবে। তারপরে কিছু কিছু ত্রিব্যঞ্জন বিশিষ্ট চিহ্ন ছিল। এগুলো বড় বড় শব্দের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হতো, বিভিন্ন ছবির সাথে এগুলো লাগানো হতো। এভাবে ছিল এটার ব্যবহার। আরো কিছু ব্যবহার রয়েছে। অনেক সময় যেমন ত্রিব্যঞ্জন যেগুলো, যেমন ন্যারাফিতির নাম, তারা এন এফ আর ডাবল টি ন্যারাফিত এভাবে থাকতো। তাকে তখন সুবিধা মতো স্বরবর্ণ আগে পরে দিয়ে উজ্জ করে সেটাকে মানুষ বুঝে নিত। এরপরে আরেকটা পদ্ধতি ছিল হালবর্ত পদ্ধতি। এটা অনেকটা কৃষক যেমন লাঙ্গলের ফলা দিয়ে চাষ করে, তার ঠিক সেরকম। এটা বামে ডানে কোন দিকে যাবে সেটা পুরোহিতরা ঠিক করে দিত। তবে শুরুটা বোঝা যেত কিভাবে, যেটির মুখ যেদিকে থাকবে নিশ্চয়ই সেদিক থেকে এটা শুরু, এটা প্রতীয়মান হতো। এরপরে হচ্ছে হাইয়ারেটিক যে লিপি। হাইয়ারেটিক লিপির অর্থ হচ্ছে, এটা সে গ্রিক নাম। এটা যে হায়ারোগ্লিফিকের হচ্ছে বিভক্তি রূপ। এটার অর্থ হলো পুরোহিতরা বা পুরোহিত। তারপরে সেই এটি একেবারে হায়ারোগ্লিফিকের সরল সংকলন ছিল হায়ারেটিক লিপি। এই লিপি উদ্ভাবনের ফলে মিশরীয়রা সাহিত্যের জগতে সুফল পেয়েছিল। এরপর আমি যে লিপিটা তোমাদের সামনে উপস্থাপন করব সেই লিপি হচ্ছে তোমাদের ডেমোটিক লিপি। ডেমোটিক লিপি তোমরা অনেকেই, আমি একটু আগে বলেছি যে নিচে যে 3টা ছবি তোমাদের সামনে উপস্থাপন করেছি, প্রথমটা হচ্ছে হাইরোগ্লিফিক, তারপর হচ্ছে হাইয়ারেটিক লিপি, তারপর হচ্ছে ডেমোটিক লিপি। এটা গ্রিক ভাষা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে জনপ্রিয়। হাইরোগ্লিফ লিপির সর্বশেষ বিবর্তিত রূপ হচ্ছে ডেমোটিক লিপি। এই গ্রিক শব্দ ডেমোস থেকে এটি এসেছে। ডেমোস অর্থ জনগণপ্রিয় বা জনপ্রিয়। এটি হাইরোগ্লিফিকের সবচেয়ে সরল যে সংকলন।
দৈনন্দিন কাজে চিঠিপত্র লিখতে এটি ব্যবহার করা হয়। এর বৈশিষ্ট্য হচ্ছে যে দেখতে হাতে লেখার মতো, টানা টানা। এখানে সূত্র হিসেবে আমি উল্লেখ করেছি যে হারিয়ে যাওয়া হরফের কাহিনী ফরহাদ খান এটা লিখেছেন। তারপরে আমরা যেটা উপস্থাপন করতে চাচ্ছি সেটা হচ্ছে মিশরের যে প্রতিষ্ঠাতা এবং সংস্কারক যে মোহাম্মদ আলী পাশা, তার একটা ছোট্ট ছবি, সাদা কালো ছবি তোমাদেরকে দেখার জন্য দিয়েছি। সে মহান মনীষী জন্ম হয়েছিল 1769 সালে এজিয়ান সাগরের তীরে অবস্থিত একটি মেসিডোনিয়ার অন্তর্গত বন্দর কাবালা নামক ছোট্ট একটা শহরে তার জন্ম হয়েছিল। তার পাশা বাবা ইব্রাহিম পাশা ছিলেন স্থানীয় অনিয়মিত সেনাবাহিনীর সর্দার। অল্প বয়সে তার বাবাকে হারান। তার বাবার মৃত্যুর কারণে তিনি বাল্য শিক্ষা চর্চা থেকে বঞ্চিত হন। এরপরে তিনি সামরিক স্কুলে ভর্তি হন। শৈশবে তিনি অশ্বারোহ অস্ত্র পরিচালনায় খুব পারদর্শিতা অর্জন করেন এবং পরবর্তীতে তিনি পারিবারিক প্রয়োজনের কারণে সেনাবাহিনীতে যোগদান করেন। কর্মজীবনে এক ফরাসি তামাক ব্যবসায়ীর সাথে তিনি যোগ দেন। মিশর হতে ফরাসিদের বিতাড়িত করা হলে যখন ফরাসিরা মিশর ছেড়ে চলে যায়, তখন সেও চলে যায়। তখন মোহাম্মদ আলী পাশা সেনাবাহিনীতে নিয়মিতভাবে যোগদান করেন। অল্প দিনের মধ্যে এই অশ্বারোহী মানে অস্ত্র পরিচালনায় যে পারদর্শী পাশা তুরস্কের সুলতানের প্রধান সেনাপতি পদ লাভ করতে সক্ষম হন। এরপরে যে স্বাধীনতার ঘোষণা 1802 সালে যখন এমিন চুক্তি অনুযায়ী যখন ফ্রান্স এবং ইংল্যান্ড মিশর ত্যাগ করে, তখন পাশা তুর্কি সুলতান কর্তৃক নিযুক্ত যে পাশা ছিল তার অধীনে তিনি একজন কর্মরত ছিলেন। 1805 সালে পাশা তুর্কি সাম্রাজ্যের অধঃপতন ও মিশরে তুর্কি মামলুক সংঘর্ষের সুযোগ নিয়ে মিশরের স্বাধীনতা ঘোষণা করেন। এরপরে পাশা হিসেবে মনোনয়ন, তিনি তুর্কিরা যখন তাকে আক্রমণ করে, সে আক্রমণ ব্যর্থ হয়, তখন মিশরের জনগণ তাকে নতুন পাশা হিসেবে মনোনয়ন দেন। তখন তুর্কি সুলতানও তাকে স্বীকৃতি দিতে বাধ্য হয়। এরপর আমরা মোহাম্মদ আলী পাশার যে প্রশাসনকে কিভাবে তিনি কর্মচাঞ্চল্য, উন্নয়ন এবং জনগণের কাছাকাছি নিয়ে গেছিলেন সেটা নিয়ে কথা বলবো। আমরা মিশরকে তিনি 24 ভাগে বিভক্ত করেন, 24 প্রদেশে। যখন মিশর ছিল তিনি তখন সেটাকে 7টি প্রদেশে নিয়ে আসেন এবং প্রশাসনিক সুবিধার জন্য তিনি আরেক যে কাজটি করেন সেটা হচ্ছে মিশরকে 61টি জেলায় বিভক্ত করেন। তিনি একটি পরামর্শ সভা গঠন করেন, যেটার ভিত্তিতে তিনি রাষ্ট্র পরিচালনা করতেন, তবে তার হাতে সকল ক্ষমতা ছিল। এরপর তিনি 1837 সালে এসে কেন্দ্রীয় শাসনকে নিয়ন্ত্রণ করার জন্য কয়েকটি মন্ত্রণালয় গঠন করেন। এগুলো হলো স্বরাষ্ট্র, শিক্ষা, যুদ্ধ, অর্থ, বাণিজ্য, নৌ মন্ত্রণালয়। এবং এগুলো কার্যক্রম পরিচালনার পরে যে মূল ক্ষমতা, যে মূল নিয়ন্ত্রণ, এটা তার হাতেই তিনি রাখেন। এরপরে তার উল্লেখযোগ্য সংস্কার হলো অর্থনৈতিক সংস্কার। অর্থনৈতিক সংস্কার হিসাবে তিনি প্রথম যে ভঙ্গুর অর্থনীতিকে মজবুত করার জন্য যে কাজগুলো করেন, সবচেয়ে উল্লেখযোগ্য হলো ভূমি সংস্কার। কৃষির উন্নয়ন হলে নীল নদের তীরের মিশর, কৃষির উন্নয়ন হলে মিশর উন্নয়ন হবে। এই থিওরিকে সামনে নিয়ে তিনি রাষ্ট্রের উৎপাদন এবং সম্পদ বৃদ্ধি ও ভূমি জরিপের ব্যবস্থা করেন। ভূমির মালিকানা প্রথা পরিবর্তন করে নতুন ব্যবস্থা গ্রহণ করেন। 1813 সালে সমগ্র ভূমি জরিপ করে উৎপাদিত ফসলের উপর
1/5 কর ধার্য করেন, রাষ্ট্রীয় আয় বাড়ান। এরপরে তিনি অনাবাদি জমি চাষের আওতায় নিয়ে আসেন এবং সেই জমিগুলোকে কৃষকের মধ্যে বিনামূল্যে বন্টন করে দেন। এটা তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ, যে ভূমিহীন কৃষক জমি পেল এবং তারা স্বাধীনভাবে কাজ করার মনোযোগ পেল। এরপরে যে ওয়াক্ফ সম্পত্তিগুলো ছিল সেগুলোকে তিনি রাষ্ট্রায়ত্ত করেন, রাষ্ট্রের তত্ত্বাবধানে নিয়ে আসেন। তারপরে যে কাজের জন্য তিনি ভূমি এতগুলো করলেন সে হচ্ছে কৃষি সংস্কার। জমির চাষ এবং ফসল উৎপাদনের জন্য তিনি প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনলেন এবং বীজ সংগ্রহ সরবরাহ করলেন। ফরাসি এগুলো গবেষণা করে উৎপাদন বাড়ানোর জন্য ফরাসি বিশেষজ্ঞ নিয়োগ দিলেন তাকে কৃষি উপদেষ্টা হিসেবে, এবং নীল নদের মহানাহতে খাল কেটে শুষ্ক জমিতে জলচাষের জন্য তিনি ব্যবস্থা করলেন। এবং তার আরো যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর মধ্যে হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। একটি দেশের যোগাযোগ ব্যবস্থা যদি ঠিক হয় সে দেশের অর্থনীতি ঠিক হবে, সে দেশের বাণিজ্য সচল থাকবে, মানুষ সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য আনা নেওয়া করতে পারবে, নিজেরা যাতায়াত করতে পারবে। তিনি এজন্য ভারতবর্ষ ও দূরপ্রাচ্যে স্থলপথে যাতায়াতের জন্য সুব্যবস্থা করেন। এরপরে তিনি যে কাজটি অত্যন্ত গুরুত্ব সহকারে করেন সেটা হচ্ছে কায়রো এবং সুয়েজের মধ্যে টেলিগ্রাফ লাইন চালু করেন এবং স্টিম বোটের প্রচলন করেন। এভাবে তিনি বিশেষ তার যে যোগাযোগ ব্যবস্থার সংস্কার সাধন করেন। এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সামরিক সংস্কার। একটি দেশের নিরাপত্তা যদি টিকিয়ে রাখতে হয়, একটি দেশ যদি বিশ্বের বুকে শক্তিশালী দেশ হিসেবে দাঁড়াতে চায়, মাথা উঁচু করে থাকতে চায়, তাহলে তার সামরিক শক্তিশালী হতে হবে। এজন্য তিনি নিজেও সেনাবাহিনীর লোক ছিলেন, যেহেতু সেজন্য তিনি সৈন্যদেরকে প্রশিক্ষণ কিভাবে দক্ষ করা যায় সেজন্য চিন্তা করলেন। তিনি ইউরোপীয় পদ্ধতিতে সৈন্য সংগ্রহের পরিকল্পনা করলেন। তৎকালীন ফ্রান্সের কর্নেল সিবের সাহায্যে তিনি ইংরেজি বাহিনী নিয়ে আধুনিক কায়দায় প্রশিক্ষণ প্রাপ্ত ও শক্তিশালী করে তোলেন মিশরীয় বাহিনীকে। এরপরে যে উদ্যোগটি তার খুবই প্রশংসনীয়, মিশরের বিভিন্ন স্থানে সামরিক স্কুল শক্তিশালী প্রতিষ্ঠা করেন এবং যে প্রতিরক্ষা বাহিনীকে আরো শক্তিশালী করার জন্য তিনি সেনাবাহিনীর পাশাপাশি শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলেন। 1829-30 সালে তিনি আলেকজান্দ্রিয়ায় একটি অস্ত্র নির্মাণ কারখানা প্রতিষ্ঠা করে অস্ত্র নির্মাণের ফলে স্বাবলম্বিতা আনেন। 1832 সালে 18 বছর বয়স্ক সকল পুরুষ নাগরিকদের জন্য তিনি সামরিক শিক্ষাকে বাধ্যতামূলক করেন। এভাবে তিনি সামরিক সংস্কারের মাধ্যমে সামরিক তথা প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালী করে তোলেন। তার যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে আরেকটি হচ্ছে শিক্ষা সংস্কার। প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে তিনি আধুনিক কারিগরি শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করেন, পাঠ্য শিক্ষায় নতুন নিয়ম চালু করেন। 1816 সালে একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে তিনি কারিগরি শিক্ষার দিকে এক ধাপ জাতিকে এগিয়ে নিয়ে যান। 1834 সালে একটি কাগজ কলেজ স্থাপন করে তিনি সেখানে লেখাপড়ার জন্য সুযোগ করে দেন। 1838 সালে ফরাসি পদ্ধতিতে তিনি প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ বিদ্যালয় স্থাপন করেন। এগুলো তার সংস্কারের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কার। শিক্ষার মাধ্যমে তিনি আরবি ভাষার পাশাপাশি ফার্সি ভাষা চালু করেন, একটি ছাপাখানা চালু করেন। এভাবে তিনি তার শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যান। আজকে মিশরের প্রায় মানুষ শিক্ষিত এবং অনেক ডক্টর ডিগ্রি মানুষ আছে, অনেক দক্ষ মানুষ আছে মিশরে। এটা তারই অবদান। একটি দেশ, সমাজ সুন্দর হলে দেশ সুন্দর হবে, জাতি গঠন সুন্দর হবে।
এজন্য সমাজ সংস্কারের প্রতি তিনি মনোযোগ দিলেন। দুর্নীতি বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে তিনি কঠোর আইন প্রয়োগ করলেন এবং তাদেরকে কঠোর হস্তে দমন করার ব্যবস্থা করলেন। প্রজাদেরকে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করলেন। একটা কথা আছে, অভাব যদি দরজা দিয়ে প্রবেশ করে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালিয়ে যায়। এটা খুবই অপ্রিয় হলেও সত্য কথা। সে মানুষ যাতে অভাবের মধ্যে না পড়ে, আশা প্রজাদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করলেন। এরপর হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে তার সংস্কার। সেনাবাহিনী জনগণের মধ্যে সর্বপ্রথম একটি মেডিকেল স্কুল স্থাপন করে মানুষের চিকিৎসার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেলেন। 1827 সালে একটি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করেন। এটি তার স্থাপনাগুলোর মধ্যে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তারপরে ধর্মীয় সংস্কার। ধর্মীয় সংস্কারের মধ্যে যেটা সবচেয়ে উল্লেখযোগ্য, তিনি মিশরবাসীকে আধুনিক পাশ্চাত্যমুখী করতে চেয়েছিলেন। এই জন্য তিনি ধর্মীয় কুসংস্কার থেকে দূর করে সরকারি ক্ষেত্রে সকল ধর্মের জনগণের সমান অধিকার প্রদান করেন এবং শিক্ষা ব্যবস্থাকে তিনি ধর্মীয় শিক্ষা থেকে দূরে সরিয়ে রাখেন এবং সেখানে পাশ্চাত্য শিক্ষা প্রচলন করেন। ভাষা সংস্কার, আরবি ভাষার সার্বিক উন্নতি হয়। তিনি একটি ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে ভাষার ক্ষেত্রে আধুনিকতা সঞ্চার করেন। এরপরে ভাষার যে উল্লেখযোগ্য যে বিষয়টা, সেটা হচ্ছে জাতীয়তাবাদী উদ্বুদ্ধকরণ। তিনি পুরা জাতিকে আরব তথা মিশরীয় জাতীয়তাবাদের প্রতি কাজ করেন। তারপরে যে ভাষা পাশ্চাত্য ভাবধারায় যা মিশরীয়দেরকে অনুপ্রবেশ ঘটিয়ে তাদেরকে পাশ্চাত্যমুখী করতে সক্ষম হন এবং পাশ্চাত্যের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেন। এরপর আমরা যে প্রসঙ্গটা উপস্থাপন করব আমি তোমাদের সামনে, সেটা হচ্ছে সুয়েজ কাল প্রসঙ্গ। এটা বর্তমান পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি খাল, যেটা মানুষ কর্তৃক সৃষ্ট। এর প্রকৃত নাম হচ্ছে সুয়েজ ক্যানেল, আরবি নাম হচ্ছে কেনাত আল সুয়েজ। পৃথিবীর দীর্ঘতম সামুদ্রিক খাল এটি। শুরুতে এর গভীরতা ছিল 8 মিটার, দৈর্ঘ্য ছিল 166 কিলোমিটার এবং প্রস্থ ছিল 59 মিটার। বর্তমানে এর দৈর্ঘ্য সর্বশেষ 2015 সালে এখন সংস্কার কাজ চলতেছে। 190.3 কিলোমিটার, প্রস্থ 205 মিটার এবং গভীরতা 24 মিটার। আগে ছিল 8 থেকে এখন 24-এ রূপান্তরিত, সামনে হয়তো আরো সেটা বৃদ্ধি পাবে এবং প্রতিনিয়ত এটা সংস্কার কাজ হচ্ছে, যেহেতু বিশ্ব বাণিজ্যের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি খাল। এই খাল এশিয়া থেকে আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে এবং ভূমধ্য সাগর লোহিত সাগরকে যুক্ত করেছে। খালটি প্রবেশপথে ভূমধ্য সাগরীয় অঞ্চলে ফুট সুয়েজ এবং উপসাগরে প্রবেশপথে ফুট সুয়েজ অবস্থিত। প্রতিদিন প্রায় 70টি জাহাজ এই খালের মধ্যে দিয়ে চলাচল করে। প্রতিটি জাহাজের সময় লাগে 10 থেকে 12 ঘন্টা। আগে সেখানে ঘন্টা নয়, অনেক দিন লাগতো, প্রায় 40 দিনের কাছাকাছি লাগতো। বছরে প্রায় 25,000 জাহাজ থেকে মিশরের রাজস্ব আয় হয় প্রায় 479 মিলিয়ন মার্কিন ডলার। আর্থিক বিবেচনায়, বাণিজ্যিক গুরুত্বের বিবেচনায় এই খালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খাল এশিয়া থেকে ইউরোপের দূরত্ব অনেক বেশি কমিয়ে দিয়েছে। এই খালের প্রতিষ্ঠার সামান্য ইতিহাস তোমাদের সামনে উপস্থাপন করব। 1859 সালে সাইদ পাশার অনুমতিক্রমে তার বন্ধু ফরাসি প্রকৌশলী ফার্ডিন্যান্ড ডি লেসেপ্স
সুয়েজ খাল খননের কাজ শুরু করেন এবং দীর্ঘ 10 বছর কাজ করার পরে 1869 সালে কাজের সমাপ্ত করেন। খননের সময় প্রায় 1,20,000 শ্রমিকের মৃত্যু হয়, যে মিশর খাল প্রতিষ্ঠার একটা করুণ কাহিনী, এই যে সুয়েজ খাল। এরপরে ফরাসি জয়েন্ট স্টক কোম্পানির সাথে, যে কোম্পানি কাজটি করেছে তাদের সাথে যে চুক্তি, 99 বছর খাল তত্ত্বাবধানের জন্য তারা দায়িত্ব পান। চুক্তি ছিল কোম্পানি 60% শেয়ার পাবে আর মিশর পাবে 40% শেয়ার। ইঙ্গো মিশরীয় চুক্তি 1875 সালে ব্রিটিশ এক ব্যবসায়ী 40 লাখ পাউন্ডের বিনিময়ে মিশরের বেশিরভাগ শেয়ার কিনে নেয়। মিশর যখন আর্থিকভাবে খুবই খারাপ অবস্থা ছিল, তখন বাধ্য হয়ে শেয়ার বিক্রি করতে বাধ্য হয়। সেই সুবাদে দীর্ঘদিন পর্যন্ত ব্রিটিশ সেখান থেকে সুবিধা নিয়ে আসছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন নিরাপত্তার কথা বলে সেখানে সুয়েজ এলাকায় তাদের সৈন্য মোতায়েন করে এবং সেটা 1922 সাল পর্যন্ত অবস্থান করে। এরপরে দ্বিতীয়বার ইঙ্গো মিশরীয় চুক্তি মতে ব্রিটেন 1970 সালে সুয়েজ এলাকায় 10,000 সৈন্য রাখার অনুমতি পায়, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে মিশর সৈন্য প্রত্যাহার দাবি করলে ব্রিটিশ সেটা তোয়াক্কা করেনি। এরপর রাজা ফারুক যখন ক্ষমতায় এসে তিনি তাদের সকল প্রকার সুযোগ সুবিধা বন্ধ করতে বাধ্য হন। এরপরে যে বিষয়টা তোমাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে 1956 সালে 26 জুলাই মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন। তিনি তার অর্থনৈতিক জাতীয় সংস্কারের অংশ হিসাবে তখন সুয়েজ খাল জাতীয়করণ করেন। তখন সুয়েজ খাল জাতীয়করণ করার কারণে যাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সমস্যা হয়েছিল তারা সবাই মিশরের বিরুদ্ধে একাট্ট হয়ে যায়। বিশেষ করে ফ্রান্স এবং ইংল্যান্ড এবং বহুজাতিক কোম্পানি, যারা সেখান থেকে অনেক বেশি বৈদেশিক মুদ্রা আয় করত, অনেক বেশি কর্মসংস্থান হতো তাদের। এই জন্য তারা প্রেশার ক্রিয়েট করার জন্য ইসরায়েল সহ ইঙ্গো ফরাসি ইসরায়েলি বাহিনী মিশরের উপর হামলা করে। সুয়েজ জাতীয়করণের প্রতিক্রিয়া 29 অক্টোবর প্রথমে মিশর সিনাই উপদ্বীপ হয়ে সুয়েজের দিকে অগ্রসর হতে থাকে। এর পরের দিনই ইসরায়েলি বিমান বাহিনী কায়রোতে বোমা বর্ষণ করে। 31 অক্টোবর ইঙ্গো ফরাসি বাহিনী কায়রোর উপর আবার বিমান হামলা চালায় এবং তারা মুহুর্মুহু বিমান হামলা করে কায়রোকে বিপর্যস্ত করতে থাকে। সারা বিশ্বে এর প্রতিবাদের ঝড় ওঠে। এটা জাতিসংঘে প্রস্তাবটি উত্থাপন হয়। জাতিসংঘে প্রস্তাবটি উত্থাপন হলে তখন যুদ্ধবিরতির প্রস্তাব করে। তখন ফরাসি এবং ব্রিটিশ যুদ্ধবিরতি প্রস্তাবে প্রথমে রাজি হয়নি। পরে রাশিয়া হুমকির কারণে 12 নভেম্বর হামলা বন্ধ করে তারা যুদ্ধ বন্ধের প্রস্তাবে রাজি হয়। রাশিয়া এমন হুমকি দিয়েছিল যদি তারা যুদ্ধ বন্ধ না করে তাহলে রাশিয়া, ফ্রান্স এবং লন্ডন এবং প্যারিসে কি করবে, হামলা করবে। এ ধরনের হুমকির কারণে সেই সময় সেই প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসেরের পাশে সোভিয়েত রাশিয়া যেভাবে দাঁড়িয়েছিল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে এই খালটি মাঝে মধ্যে বিভিন্ন দুর্ঘটনাজনিত কারণে, যুদ্ধজনিত কারণে বন্ধ হয়েছিল, কয়েকবার বন্ধ হয়ে যায় এবং 1957 সালে এপ্রিলে যুদ্ধের কারণে সুয়েজ খাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা বন্ধ ছিল এবং ইসরায়েলের বিভিন্ন সমস্যার কারণে, এটা হামলার কারণে বন্ধ ছিল। 57 সালে এটা আবার খুলে দেওয়া হয়।
কিন্তু 1967 সালে আবার আরব ইসরায়েল তৃতীয়বারের মতো যুদ্ধ হওয়ার পরে খাল কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। 1975 সালে আবার মিশর ইসরায়েল শান্তি চুক্তির পরে এই খাল দিয়ে জাহাজ চলাচল শুরু হয়। বিশ্ব বাণিজ্য অনেক বেশি বঞ্চিত হয়েছিল তখন। 67 থেকে 75, প্রায় 8 থেকে 9 বছর। বর্তমানে এই খালটি সুয়েজ খাল কর্তৃপক্ষ বা সুয়েজ ক্যানেল অথরিটি নামক একটি সংস্থা অধীনে নিয়ন্ত্রিত হচ্ছে। এখন আমি তোমাদের সামনে যেটা উপস্থাপন করতে চাচ্ছি, কি কারণে এবং কেন সুয়েজ খাল জাতীয়করণ করতে হলো। হয়তো সব কথা স্লাইডে তোমাদের দিতে পারিনি, তবে আমি কিছু জিনিস নিজ থেকে উপস্থাপন করার চেষ্টা করছি। এখানে প্রথমে যে গুরুত্বপূর্ণ বিষয়টি ছিল সেটা হচ্ছে আসওয়ান বাঁধ নির্মাণ। আসওয়ান নামক এলাকায় একটি বাঁধ নির্মাণের জন্য মিশরের অর্থের প্রয়োজন হয়। মিশর তখন আমেরিকা এবং যুক্তরাজ্য থেকে ঋণ দেবে বলে তারা প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সুয়েজ খাল জাতীয়করণের পরে মিশর সেই ঋণ দান মাঝখানে স্থগিত করে তখন বাধ্য হয়ে তখন তহবিল সংগ্রহের জন্য খালকে জাতীয়করণ করতে হয়। আরো যে কারণগুলো হচ্ছে সেটা হচ্ছে যে মিশরের জামাল আব্দুল নাসের তখন আরব জাতীয়তাবাদকে খাল দখল করার মাধ্যমে অনুপ্রাণিত করতে চেয়েছিলেন, যে আরব জাতির তিনি নেতা হবেন। সে খাল দখলের মাধ্যমে তিনি বিশ্বে নেতৃত্বে আবির্ভূত হইতে চেয়েছিলেন। তারপর আভ্যন্তরীণ সংকট হতে জাতিকে অন্যদিকে দৃষ্টিকে ফেরানো। তখন বিরোধী দল মুসলিম ব্রাদারহুডের উপর অকথ্য নির্যাতনের সীমা ছাড়িয়ে গিয়েছিল এই মিশর। তখন জামাল আব্দুল নাসের, তখন যুক্তরাষ্ট্র, বিশেষ করে যুক্তরাজ্য প্রস্তাব দিয়েছিল তারা সরকারকে উৎখাতের ক্ষেত্রে ব্রাদারহুডকে সহযোগিতা করবে, কিন্তু ব্রাদারহুড সে প্রস্তাবে রাজি হয় নাই। সে বিরোধীদের নেতাদের যে হত্যা দমন করছিল সে দৃষ্টি ভিন্ন খাতে প্রভাবিত করার একটা কারণ সে খাল দখল করার পিছনে রয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে ভাবমূর্তি প্রতিষ্ঠা, এগুলো কারণেই সে খালটি তখন জাতীয়করণ করেছিল। এরপরে কেন এখানে যে ব্যাপারগুলো আমি আরো উল্লেখ করতে চাই সেখানে হচ্ছে এই খালটি যুক্তরাষ্ট্রের জন্য একটি আক্রমণাত্মক প্রণালী হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটা কৌশলগত কারণ হচ্ছে এই খালটি যাতায়াত করতে গেলে জাহাজগুলো তেলের সমস্যা পড়ে না এবং খুব সহজে ইউরোপ থেকে এশিয়াতে আসতে পারে, এবং তাদের যেখানে 40 দিনের জায়গায় 24 ঘন্টায় তারা অথবা অতি 3 থেকে 4 দিনের মাথায় চলে আসতে পারে, এবং অল্প সময়ের কারণে তাদের জ্বালানি অনেক বেঁচেছে। এবং বর্তমান যে মিশরের যে সবচেয়ে বড় যে ব্যাপার, আমি সেদিকে যাচ্ছি। বর্তমানে মিশরে এক রাজনৈতিক সংকট চলতেছে। সেই রাজনৈতিক সংকট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে যে আরব বসন্ত, সেটা হচ্ছে মিশর জাতীয়করণের ব্যাপার। আরব বসন্ত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। 2011 সালে শুরু হয়েছিল, টিউনিসিয়া থেকে শুরু হয়ে সেটা মিশর মিশর থেকে শুরু করে সেটা লিবিয়া, সিরিয়াতে গৃহযুদ্ধ চলতেছে। সেখানে 2011 সালে হোসনি মুবারকের পতন হয়েছিল। তখন সেনাবাহিনী প্রাধান্য, কিছু কিছু কারণে প্রতিটি ক্ষেত্রে সেনাবাহিনী প্রাধান্য দিত, তিনি বিরোধী দলকে দমন নিপীড়ন করত। দুর্নীতি, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, বেকারত্ব, তাছাড়াও আরেকটি যে ব্যাপার ছিল 2010 সালে একজন যুবক পুলিশের মাদক পাচারের একটা ভিডিও সে তার নেটে দিয়েছিল তার পেজ থেকে। এই কারণে পুলিশ তাকে ধরে নিয়ে যায় এবং তাকে হত্যা করে। তার হত্যার প্রতিবাদে তখন একটি যুবক সমাজ, তরুণ সমাজ, উদারপন্থী মানুষের
মাঝে একটি নতুন দল গঠিত হয়ে যায়। ওই আর অল খালেদ সৈয়দ নামে ওই দলটি আত্মপ্রকাশ করে এবং সেখানে অনেক উদারপন্থী নেতারা, বিশেষ করে তৎকালীন যে নোবেল বিজয়ী যে পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন যে মোহাম্মদ আল বেরাদি, তিনি সেটার মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করেন। তারপর হচ্ছে আয়মান নূরের পার্টি সেখানে ইয়ত মুভমেন্ট সেখানে যোগদান করে। 25শে জানুয়ারি পুলিশ দিবসের দিনে প্রকাশ্য আন্দোলনের জন্য তারা ডাক দেয়। তখন সেখানে আরেকটি বিষয় সবচেয়ে বড় যে ভূমিকা, তখন থেকে আন্দোলন শুরু হয়। দীর্ঘদিন আন্দোলনের পরে 11 ফেব্রুয়ারি তাহরে স্কোয়ারে যে বিশাল গণজমায়েত হয়েছিল, সেখান থেকে সেই পেশারে 30 বছর ক্ষমতা আঁকড়ে থাকা হোসনি মুবারকের পতন হয়েছিল। এরপর গণতান্ত্রিক নির্বাচনে মিশরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট হিসেবে ডক্টর মোহাম্মদ মুরসি ক্ষমতা আরোহণ করে 2012 সালের 30শে জুন মিশরের ইতিহাসে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, সে মার্কিন যে ষড়যন্ত্র, ইসরায়েলি ষড়যন্ত্রের কারণে সে 1 বছর পেরোতেই তাকে ক্ষমতাচ্যুত করা হয় এবং সেনাবাহিনী ক্ষমতা দখল করে। পরবর্তীতে সিসি আল ফাত্তা ক্ষমতা দখল প্রেসিডেন্ট হয়। মোরসির বিরুদ্ধে যে বিক্ষোভ হয়েছিল 2013 সালে সংবিধান তৈরির সময়, কায়রোতে বিক্ষোভে শত শত মানুষের মৃত্যু হয়। সরকার প্রতিষ্ঠান, নির্বাচনী এলাকার স্বার্থ রক্ষার জন্য তিনি সেনাবাহিনীকে ডিক্রির মাধ্যমে ক্ষমতা দেন। এটাই তার ক্ষমতা থেকে উৎখাতের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ বলে অনেকে মনে করেন, কারণ সেনাবাহিনীকে ক্ষমতা দেওয়া এটা তার জন্য অনেক বড় ভুল ছিল। তারই প্রেক্ষাপটে 3 জুলাই সংঘর্ষে যখন 50-এর অধিক লোক নিহত হয়, তখন সেনাবাহিনীর পক্ষ থেকে তাই 48 ঘন্টার মধ্যে দেশ ত্যাগের আহ্বান জানানো হয়। কিন্তু 48 ঘন্টা তো দূরের কথা, ওই 24 ঘন্টা যেতে না যেতে ওই দিন সন্ধ্যায় তাকে সেনাবাহিনী সংবিধান স্থগিত করে অন্তর্বর্তী সরকার গঠন করে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। এই অন্তর্বর্তী সরকারকে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকার পারমিশন দেওয়া হয়। এরপর শুরু হয় মুরসির মুক্তি ক্ষমতায়নের দাবিতে বিক্ষোভ। সেনা সমর্থিত সরকার বিরোধে 2টি বিক্ষোভ মিছিল গড়িয়ে দেয় ব্রাদারহুড কর্মীরা। শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়। ব্রাদারহুড কর্মীদেরকে হাজার হাজার শত শত কর্মীদের হত্যা করা হয়। ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরপরে তারা কেউ তুরস্কে পালিয়ে যান, কেউ কাতারে পালিয়ে যান। হাজার হাজার নেতা কর্মীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে দেওয়া হয়। তখন মিশরের ত্রাণকর্তা হিসেবে সেনাবাহিনীর আবির্ভাব হয়। বর্তমান যে সংবিধান পরিবর্তন করে 1919 সালে মিশরের সংবিধান পরিবর্তন করে সিসি 30 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে, সাথে সাথে সেই বিচার ব্যবস্থাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। বর্তমানে বেকার বৃদ্ধি আন্দোলন চলছে 2019 সাল থেকে, সেখানে 22 সেপ্টেম্বর থেকে বিশাল আন্দোলন চলছে, তুমুল আন্দোলন, যুব সম্প্রদায়ের আন্দোলন শুরু হয়েছে। বেকারত্ব, জীবনযাত্রার মানের ব্যয় বেড়ে যাওয়া এবং শেষে সামরিক কর্মকর্তাদের অসংখ্য দুর্নীতি, দুর্বল বিরোধী দল, হাজার হাজার কর্মী গ্রেপ্তার, নিহত। কাতার ও তুরস্কে প্রায় 1500 নেতা কর্মী পলায়ন। ব্রাদারহুড দুর্বল, শক্তিহীন হয়ে পড়ে। তাদের ব্যবসা বাণিজ্য ব্যাংক অ্যাকাউন্ট ক্রোকের কারণে তারা আর্থিকভাবে দুর্বল হয় এবং আন্দোলনের প্রশ্নে তারা নীতি নির্ধারণ করতে মতবিরোধ দেখা দেয়। আন্দোলন প্রতিহতের ভূমিকায় সরকারের সাথে সেকুলাররা জড়িয়ে যায়। সেখানে ইসরায়েলি মার্কিন ষড়যন্ত্র তো অবশ্যই আছে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি শেষ করতে যাচ্ছি। সবাইকে মুবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।